বন্ধ করুন। স্বাগতম, নমস্কার। শুরু করছি আপনাদের চিরায়িত অনুষ্ঠান, শনিবার দিন 5:30 মানে সেই অনুষ্ঠান, হেলথ সেন্টার পানিনির। মূলত আমরা ব্লাড সুগার নিয়ে বেশ কয়েকটা এপিসোড আলোচনা করবই আমরা ঠিক করেছি। তবে ব্লাড সুগারের সঙ্গে যেগুলো সম্পৃক্ত থাকে, অর্থাৎ ব্লাড সুগার থাকলে আর কি কি সমস্যা হতে পারে, কি হতে পারে না হতে পারে, এগুলো বিশিষ্ট চিকিৎসক এবং একেবারে নাইটহুড প্রাপ্ত স্যার ডক্টর রাজদীপ এখানে উপস্থিত। দত্ত সাহেব, ওয়েলকাম। নমস্কার। নমস্কার। এবং একই সাথে আজকের আলোচ্য বিষয়টা আমরা সুগারের সঙ্গে বা ডায়াবেটিক পেশেন্টদের সঙ্গে হলে সেটা লিভারে কতটা এফেক্ট করতে পারে। লিভারের যদি আমি চলে যাই, তার একটা ছোট্ট প্রশ্ন দিয়েই শুরু করব। যে আজকাল শুনি ঘরে ঘরে ফ্যাটি লিভার, 19-20 খাওয়া দাওয়া, তো সেটাকে কন্ট্রোল করার কতটা প্রয়োজন দিয়ে আমি শুরু করে ব্লাড সুগারে প্রবেশ করব। স্যার দত্ত, নমস্কার। এই যে ফ্যাটি লিভারের ব্যাপারটা শোনা যায়, তো মানে 40% লোকের খুঁজলে পাওয়া যাবে, আরো বেশি হয়, আরো বেশি। এবার তাদের কি কি সমস্যা হতে পারে? খেতে ইচ্ছা করছে না, বা হয়তো অ্যাসিড হচ্ছে খুব, বা এটা অস্বস্তি হচ্ছে, বা বোঝাই যাচ্ছে যে তার একটা ফ্যাটি লিভার আছে, তার তো আদার সাইডগুলো তো ধরা যাচ্ছেই। তো ফ্যাটি লিভারের কোনো টিপস আছে কি? ডেফিনেটলি আছে, আমি ডেফিনেটলি বলবো সমস্ত দর্শকদের জন্য, কিন্তু এখন বলবো না, কিছুক্ষণ পরে বলবো। কারণ আমিও দেখতে চাই যে দর্শকরা কতটা এনজয়েবল ভাবে আমাদের কনভারসেশনগুলো শুনছে এবং বুঝছেন। হ্যাঁ, বেসিক্যালি আমি লক্ষণটা বলি। ফ্যাটি লিভার যখনই আপনার গ্রো করবে না, এটা একদম ইনিশিয়াল স্টেজে গ্রেড 1, গ্রেড 2, তারপরে গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4। গ্রেড 4 হয়ে যায় সিরোসিস অফ লিভার, যেটাকে আমরা লিভার ক্যান্সারও বলে থাকি। তো গ্রেড 4 পর্যন্ত না একটা ভয় থাকে লোকেদের যে এই বুঝি আমার গ্রেড 4 হয়ে গেল, যাদের লিভার একটু গন্ডগোল। কিন্তু তাদের জন্য আমি একটা কথা বলে রাখি, গ্রেড 4 একদিনে হয় না, একদিনে বা কয়েকটা দিনের গ্যাপে দুম করে গ্রেড 4 হয় না, কয়েক বছরে। হ্যাঁ, অতএব যারা এইরকম ভাবে ভাবছেন তারা নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু তার মানে আমি এটা বলছি না যে আপনার লিভার খারাপ, আপনি উত্তম মধ্যম উল্টোপাল্টা খাবার খেয়ে যান। না, লিভারটা খারাপ যে সেটা বুঝবো কি করে? একদম, এইটা খুব দারুণ কথা বলেছেন। পেটটা একটু ফোলা ফোলা থাকছে, গ্যাস অম্বল হচ্ছে, আচ্ছা চোখ মুখ না ফ্যাকাশে হয়ে যায়, ঠিক আছে, তখন সাধারণত লিভারটা না জন্ডিসের দিকে যায়। আচ্ছা, ঠিক আছে, একটু হলদে হলদে ভাব হয়ে যায় শরীরটা, ঠিক আছে। এইগুলো যেমন সমস্যা থাকে। এটা তো কঠিন দিকটা বললেন। হ্যাঁ, সোজা লিভারটা সোজা পথে একদম সহসা লিভারে আপনি খেয়ে কিছু না, আপনি হজম করতে পারবেন না। আচ্ছা, খিদে পাবে না, খিদে পাবে না, সবসময় একটা টক জল উঠবে, একটা সবসময় একটা অস্বস্তি, একটা অ্যাসিড ভাব, হ্যাঁ, এইগুলো সবসময় চলতে থাকে। এবার সমস্যাটা হচ্ছে গিয়ে এত কিছু সমস্যা, কিন্তু এখানে না একটা মজার কথা আছে যেটা আমি দর্শকদেরকে বলবো, এবং আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে লিভারই একমাত্র অর্গান আমাদের যেটা সম্পূর্ণরূপে ঠিক হতে পারে। হ্যাঁ, এবং লিভার যদি আপনি কেটে বাদও দিয়ে দেন, ধরুন অর্ধেক লিভারটা আপনি কেটে বাদ দিয়ে দিলেন, এবং সেই লিভারটাই কিন্তু আবার পুনর্গঠন হতে পারে, এবং কিছুদিনের মধ্যে, কিছু মাসের মধ্যেই আবার সেটা পুনর্গঠন হয়ে আবার আগের জায়গায় চলে আসে। একমাত্র লিভারই একটা অর্গান। তাই সহসা কথায় কথায় মানে লিভার ডিসেকশন করা বা এগুলো উচিত না। তার থেকে লিভারকে ডিটক্স করা বা লিভারকে পরিষ্কার রাখা। পরিষ্কার রাখার ব্যাপারটাই বলুন। হ্যাঁ, পরিষ্কার রাখার ব্যাপারটা যদি আমাকে বলতে হয়, তাহলে এই যে বলছিলাম যে টিপসের কথা বলতে হবে। টিপসের কথা হচ্ছে কি এটাই, আমাদের সব থেকে সহজ, যারা এখন লিভারের সমস্যায় অল্প স্বল্প ভুগছেন তাদের জন্য খুব সহজ একটা সলিউশন, খুব সহজ, যেটা আপনাদের ঘরেই রয়েছে, মানে আপনাকে এর জন্য পয়সাও খরচ করতে হবে না, এবং সেটা হচ্ছে গিয়ে গার্লিক বা রসুন। আচ্ছা, রসুন যদি প্রত্যেক দিন, মানে যাদের লিভারের সমস্যা আছে, হ্যাঁ, অ্যাটলিস্ট 15টা দিন করতে হয়, 15 থেকে 20টা দিন করলে ভালো হয়। সকালবেলায় 2 কোয়া করে রসুন ভালো করে না টুকরো টুকরো করে কেটে নিতে হয়। হ্যাঁ, একদম ছোট ছোট টুকরো করে, একদম ছোট ছোট পিস করে কেটে নিন। কেটে নিয়ে ওই পিসটাই আপনি একটু গরম জল দিয়ে খান, চিবিয়ে চিবিয়ে, 2 কোয়া রসুন মাত্র। এবং এটাই
15 থেকে 20 দিন যদি অভ্যাস করেন, ঠিক আছে, তারপরে বন্ধ রাখুন, তারপরে কিন্তু বন্ধ রাখুন, নইলে কিন্তু আবার পেট গরম হতে পারে বা অন্য কিছু সিমটম হতে পারে। কারণ আমি একটা কথা সবসময় বলি যে ইফ ইউ ইট ফুড লাইক অ্যাজ মেডিসিন, ইউ ডু নট নিড টু টেক মেডিসিন লাইক অ্যাজ ফুড। হ্যাঁ হ্যাঁ, তো whenever you eat food, you have to know how to eat it, you have to know. তো তার জন্য এইটা হচ্ছে গিয়ে মূল রাস্তা। রসুন 2 কোয়া মাত্র ঘরের কাছে তো আছেই, এটা আপনারা খেতেই পারেন। তার সাথে যেটা দরকার, একটু গরম জল এবং একটু লেবু আর একটু মধু যদি খেতে পারেন প্রত্যেক দিন খালি পেটে, তাহলে অটোমেটিক্যালি লিভার না ডিটক্স হওয়া শুরু হবে। আর লিভার ডিটক্স হলেই একটা সমস্যা কিন্তু হবে, সেটা একটু মানে আমাদের মলগুলো বা স্টুলগুলো একটু পাতলা হতে পারে। ঘাবড়ালে চলবে না, কারণ তাকে তো বেরোতে হবে শরীর ঠিক থেকে, ঠিক ঠিক, অ্যাবসলিউটলি। তাকে তো শরীর থেকে বেরোতে হবে, এবং তার জন্য এটা খুব দরকার। এবং এই এটা খুব ভালো টিপস দিলেন আপনি, প্রত্যেকের বাড়িতে রয়েছে একদম, এবং সেটা অনায়াসেই তারা করতে পারে। হ্যাঁ, তবে কি যাদের পেট ফেপে যাচ্ছে, প্রচন্ড পরিমাণ ফেপে যাচ্ছে, তারা কিন্তু এই টিপসটা একদমই ইউজ করবেন না। আচ্ছা, এর সঙ্গে একটা কানেক্টিং কোয়েশ্চেন করি, যে অনেকেই ডাক্তারবাবুদের কাছে যারা যান, মানে গ্যাস্ট্রিকের ডাক্তারের কাছে যাচ্ছেন বা জেনারেল ফিজিশিয়ানের কাছেই যাচ্ছেন, আপনি তো অনেকটা উপরে থাকা মানুষ, ফলে আপনার কাছে সাধারণ প্রশ্ন করতেই পারি। এবং অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট টেক দ্য অপরচুনিটি টু রিকোয়েস্ট মাই ভিউয়ার্স, আমি দর্শকদেরকে বলবো যে আপনারা পেট সংক্রান্ত এবং সুগার সংক্রান্ত যে কোনো ফোন কিন্তু দ্রুতালয়ে করুন, সময়টা মাত্র আর 25 মিনিট রয়েছে। স্যার দত্ত, যেটা জিজ্ঞেস করছিলাম যে অনেকেই যে দেখা যায় যে গ্যাসের প্রবলেমে ভুগছে, বা সকালবেলা হয়তো পেটটা পরিষ্কার হলো না, হয়তো রাত্রিবেলা ওই নানান রকম আয়ুর্বেদিক যেগুলো থাকে সেগুলো রেগুলার খেয়ে থাকে, আচ্ছা ঠিক আছে, পরিষ্কার হচ্ছে, সকালবেলা ক্লিয়ারও হলো। ডাক্তারবাবুদের কাছে যেটা দেখি যে সকালবেলায় শরীরটা খারাপ থাকে, ফলে একটা গ্যাসের ট্যাবলেট সে খায় বা গ্যাসের ইয়ে খায়, অ্যালোপ্যাথি। আবার সেকশন অফ পিপল যাদের সারাটা দিন ভালো যাচ্ছে, সন্ধ্যের পর থেকে তাদের গ্যাসটা শুরু হচ্ছে। এই ডিফারেন্সটা কেন হচ্ছে এবং কি করে এদের বাঁচানো যায়? মেন ব্যাপার হচ্ছে কি, যাদের সন্ধ্যেবেলায় হচ্ছে তাদের দেখবেন খাওয়া দাওয়াগুলো শেষের দিকে করেন, মানে বিকেলের দিকে বা দুপুর 2টোর পরে তারা খান, আচ্ছা, 3টের পরে খান। অনিয়মিত একটা খাদ্য অভ্যাস থাকে, যার ফলে ওই খাবারটা তো হজম হওয়ার সময় পায় না। আচ্ছা, যে পেপটিক অ্যাসিডটা তৈরি হয়, হ্যাঁ, যাদেরকে হজম করার জন্য, সেই হজমের অ্যাসিডটা যে সময়ে সব থেকে বেশি বেরোয়, কারণ আমাদের জানেন ডারউইনের মতামত, আমি একটুখানি সায়েন্সে যাচ্ছি, যে সময় দেখা যায় যে একটা সময়, নির্দিষ্ট সময় একটা কুকুরকে যদি খেতে দেন, সেই সময়টা ছেড়ে গেলেই, ধরুন প্রত্যেকদিন একটা কুকুরকে আপনি 9টার সময় খেতে দিচ্ছেন, যেটা আমাদের এর আগেও বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, তো ওই 9টা যেই পেরিয়ে 10টা বাজবে, আপনি তাকে খেতে দেবেন না, তখন তার জিভ থেকে অটোমেটিক্যালি লালা পড়তে শুরু করবে। এইটা কারণটা কি? কারণ ওই 9টায় পেতে পেতে তার যে সার্কেডিয়াম রিদম, তার যে ওভারঅল হরমোনাল ব্যালেন্স, তারা কিন্তু বুঝে গেছে যে এই টাইমটার সাথেই আমাকে এই উৎসেচকটা বার করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? এবার সেই টাইমটা যখন পেরিয়ে যদি যায়, তাহলে কি সে ওই উৎসেচকটা অতটা পরিমাণে বার করবে? করবে না। আর যদি বার না করে, তাহলে আপনি যেটুকুই খাবার খান না কেন, সেই খাবারটা স্বাভাবিক হজম হবে না। আর যদি হজম না হয়, তাহলে আলটিমেটলি কি হবে? আপনার বাড়িতে যদি কোনো জিনিস পচতে থাকে, তাহলে সে কি করবে? পচা মানেই তো দুর্গন্ধ হওয়া, নাকের দুর্গন্ধটা লাগে। ঠিক তেমনি পেটের ভেতরে যখন পচবে, তাহলে সেটা কি হবে? গ্যাস তৈরি করবে তো। আর যদি গ্যাস তৈরি করে, তার মধ্যে আপনি কোনো একটা জায়গা, পচা জায়গা দেখবেন অনেক ধরনের মানে অ্যাসিড টাইপের জিনিস আপনি দেখতে পাবেন, ঠিক তেমনি পেটের মধ্যেও হয় ওটা। তো তার মানে অ্যাসিড রিফর্ম করবে বেশি, এবং অ্যাসিড রিফর্ম করলেই গ্যাসটা তৈরি হবে, এবং তার সঙ্গে সঙ্গে পেটের ভেতরে যদি তার এবার গ্যাস আবার 2 ধরনের 3 ধরনের টাইপের গ্যাস। আমি আসছি, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমার এই পেটটা ভীষণ বড় হয়ে যাচ্ছে, এই জন্যই আর কি ফোন করলাম। এই অনুষ্ঠানটা দেখছি এখন। আপনার বয়স কত? আপনার বয়সটা কত? আমার বয়স 53।
কোথায় থাকেন? আমি নিউ টাউনে টেকনোসিটি থানার পাশেই থাকি। স্যার উত্তর দিন। মেন ব্যাপারটা হচ্ছে কি, আপনার যে পেটটা বড় হচ্ছে না, আপনার হ্যাঁ। ইমিডিয়েট উচিত কোনো একজন সঠিক ডাক্তারের কনসালটেশন নেওয়া। ঠিক আছে, একজন সঠিক ডাক্তারের কনসালটেশন। পেটটা যে বড় হচ্ছে কেন, মানে সেটা পেটটা কি বড় সেটা কি হচ্ছে তার চর্বি থেকে কারণ হচ্ছে হচ্ছে নাকি গিয়ে- গ্যাসের থেকে হচ্ছে? এটা তো এই জন্যই আমি বললাম ওনার এইখানে কিছু টেস্ট মানে উনি যদি আমার কাছে আসতেন, আমি ওনাকে কিন্তু অনেকগুলো টেস্ট করাতাম, এবং তার সাথে আমি টেস্ট করে বুঝে যেতাম যে অ্যাকচুয়ালি ওটা গ্যাস থেকে বড় হচ্ছে না চর্বি থেকে বড় হচ্ছে, কি থেকে বড় হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্যাট সেইভাবে ম্যানেজমেন্ট করতাম। এবং তার সাথে ওনার অবশ্যই কোলেস্টেরল থেকে শুরু করে আরো সবকিছু বাকি যা যা রয়েছে। বাকি যা যা, তবে এই জিনিসগুলো কিন্তু আরামসে কমে যায় যদি আগে থেকে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমি আরো ফোন নেবো, কিন্তু তার আগে স্যার যে উত্তরগুলো দিচ্ছিলেন সেটা হ্যাঁ। দিচ্ছেন যে গ্যাস তিন রকম হতে পারে। গ্যাস হতে পারে। এবার এই যে মানে গ্যাসটা তৈরি হলো, সে তো আমাদের ওপরের দিকে চাপ মারবে। চোয়া গ্যাস হতে পারে, বিভিন্ন ধরনের গ্যাস হতে পারে। তো তখন কিন্তু বুকে ব্যথা হলেও হতে পারে, চাপ আবার সৃষ্টি নাও হতে হতে পারে। আবার এই গ্যাস আবার অন্যদিকে ঘুরে গিয়ে পিঠে ব্যথাও তৈরি হতে পারে। হ্যাঁ, তার মানে যে গ্যাস যে সবসময় বুকেই চাপ দেবে তার কোনো তার কোনো মানে মানে নেই। নেই। তাহলে এটা পিঠেও আমাদের যেতে পারে, এবং তখন কিন্তু পিঠে ব্যথা বেদনা বেড়ে যাবে। আর যেহেতু এখন শীতকাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এমনিতেই তো ব্লাড প্রেশার গুলো এমনিতেই কম থাকবে, মানে বেশি থাকবে। হ্যাঁ, কারণ ব্লাডটা তো ঘন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তার ফলে ব্যথাটা কিন্তু যদি 1 গুণ থাকে, ওটা হয়ে যাবে 2 গুণ বা 3 গুণ। এবার বয়সের রেসপেক্টে ব্যথা, এবার যদি দেখা যায় বয়স 50, 55 বা 60, তাহলে সেক্ষেত্রে ব্যথাটাও কিন্তু বেড়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। কারণ তার রেজিস্ট্যান্স ক্ষমতা কিন্তু কম। কিন্তু ওভারঅল একটা 28-30 বছর বয়সের ছেলের কিন্তু এতটা হবে না, যদি সে ওয়ার্কিং মানে যে হাঁটাচলা বা দৌড়ঝাঁপের মধ্যে থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে, টোটাল জায়গাটা আমরা যদি ভালো করে ভাবি, তাহলে ওভারঅল এগুলো কিন্তু একটা মানুষের ওপরে পার্টিকুলারলি যখনই হচ্ছে, তখন তার কেস হিস্ট্রি এবং পেশেন্টস যে কন্ডিশন এবং তার লক্ষণ, এগুলো বুঝে যদি ট্রিটমেন্ট করা যায়, এমনিই নেমে যাবে। এবং এগুলো সব একটার সাথে আরেকটা যুক্ত। এবং সেখানে ওই যে বললাম, ফুডকে মেডিসিন হিসাবে ইউজ করো ফার্স্টে। আমরা যেহেতু আমরা একদম মানে আমি সায়েন্টিস্ট বলেই বলছি, মানে আমরাও ঢপাঢপ মেডিসিন লিখতে পারি, কিন্তু লিখি না কেন, তার কারণ হচ্ছে আগে ফুড দিয়ে তাকে জায়গায় আনার চেষ্টা করি। আর দুমদাম অ্যান্টিবায়োটিক্স এইখানে ইউজ করাটা ভুল হবে, কারণ স্বাভাবিক পেটে ব্যাকটেরিয়া বাড়বেই। এবার ব্যাকটেরিয়া বাড়লেই তবেই তো জিনিসটা পচবে। আর ব্যাকটেরিয়া বাড়লে আমি যদি অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, তাহলে কি হবে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাবে। ধীরে 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 বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করতে করতে মানে একটা টাইমে গিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও বেড়ে যাবে। আমি শুনবো আরো কথা। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনাদের উভয়কেই নমস্কার, ডাক্তারবাবুকে। আমি একটু ডাক্তারের সাথে কথা বলতে চাই। বলুন। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমারও যে ব্যাপারে উনি আলোচনা করছেন, সেই ব্যাপারটা পুরোপুরি আমারও। মানে খেলেই না প্রচন্ড গলা বুক জ্বালা করে। হ্যাঁ, তারপরে সকালবেলাও যেমন টিফিন পরে আমি কোনটা খেয়ে যে আমি একটু আরাম পাবো সেটা আমি বুঝতে পারি না। পারবেন না তো। আপনি কোথায় থাকেন? আমি থাকি শ্রীরামপুর মাহেশে। আচ্ছা, বয়স কত বলবেন? বয়স কত? আমার 59। 59। ঠিক আমি যেটা বললাম, হ্যাঁ আপনি শুনতে থাকুন। আপনি ওনার তো যদি সকালবেলা খালি পেটে ব্রেকফাস্ট করলেও অ্যাসিড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইখানে না, এখানে ওনার একটা যে সমস্যা আছে, উনি যদি আমাদের কাছে আসেন, তাহলে আমরা সবার আগে ওনার গাটটাকে ট্রাই করব, কারণ ওনার গাটে সমস্যা আছে। এখানে গাট মাইক্রোবিওম বলে একটা বিরাট বড় একটা চ্যাপ্টার আছে, যেটাকে বলা হয় আমাদের সেকেন্ড ব্রেন। এটা হচ্ছে গিয়ে গাট ঠিক করে নেয়। মানে আমাদের এই যে ব্রেনটা, এটা ফার্স্ট ব্রেন, সেকেন্ড ব্রেন কিন্তু আমাদের গাট মাইক্রোবিওম। এই গাট মাইক্রোবিওমে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, এবং এই অসংখ্য ব্যাকটেরিয়ার মধ্যে গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া সবকিছুই মিলিয়ে মিশিয়ে রয়েছে, রয়েছে পেটের। এবার এই গাটটা শুরু হয় কিন্তু এই মানে খাদ্যনালীর এখান থেকে একদম ডাইরেক্ট ডেওডিনাম, জেজুনাম, ইলিয়াম পর্যন্ত, বুঝতে পেরেছেন? তো এইখানে ওনার ঠিক এইখান থেকে যখন জ্বলছে, তার মানে এখন এই জায়গাটার ম্যানেজমেন্ট
সবার আগে দরকার, এবং তার সাথে স্টমাক ম্যানেজমেন্ট, এইটা হলেই, এবং এর সাথে খাবার কোনটা যাবে কোনটা যাবে না, এবং যদি দরকার পড়ে কিছু কিছু খাবার আছে দেখবেন এই ধরনের পেশেন্টরা দুধ খেলে অনেকের অম্বল হয়, এটা খুব স্বাভাবিক কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপেল খেলেও অম্বল হচ্ছে। ঠিক আছে, যেগুলো তো হয় না সেগুলো তো অম্বল হচ্ছে। এই জায়গাতে চলে আসছে, কিন্তু আমি আপনাকে আগে দিন যা বলেছিলাম অনেক আগে, অর্থাৎ নিউট্রাজেনেটিক্স, মানে ওনার জিনগত কিছু একটা ডিসঅর্ডার হয়ে আছে, ওনার বাবা বা পরদাদা থেকে কোনো একটা ডিসঅর্ডার হয়ে আছে যেটা ওনার জিন ক্যারি ফরওয়ার্ড করছে, এবং সেই খাবারটা হয়তো ওনার বাবা খেলেও ওই একই প্রবলেমই হতো, এবং ওনার বাবার থেকে যেহেতু উনি সৃষ্ট, অতএব ওনার মধ্যে ওই জিনিসটা মানে আসার চান্স বেশি, বংশানুক্রমিক। বংশানুক্রমিক। এক্ষেত্রে ওই জিনটাকে টার্গেট করে যদি তাকে নিউট্রা ডায়েট দেওয়া যায়, যাতে ওই জিনটা সাপ্রেস থাকে, ওই জিনটা এক্সপোজ হয়ে যাচ্ছে, ওই জিনটা যদি সাপ্রেস থাকে তখন ওনার খেলেও কোনো অসুবিধা হবে না। বাহ। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ নমস্কার, বলুন শুনছেন, শুনছি। বলুন। আচ্ছা, আমার ফ্যাটি লিভার আছে, বুকের ডান দিকের ওই ঠিক পয়েন্টার কাছে আর কি, ওইখানটা ব্যথা হয় খুব, হ্যাঁ, ডান দিকটা। এটা গ্যাসের ব্যথা, বেসিক্যালি এটা গ্যাসের ব্যথা। হ্যাঁ, মাঝে মাঝে যন্ত্রণা হয়, কাঁদতে গেলে লাগে। তা এটা কি চাপ রোজ- ধরে ব্যথা হয় না চিনচিন করে ব্যথা হয়? চিনচিন করে ব্যথাটা হয়। রাইট, তার মানে এটা গ্যাসের ব্যথা। আচ্ছা, এটা কি নিয়মিত হয়? হ্যাঁ, এখন নিয়মিত জ্যৈষ্ঠী মাস থেকে হঠাৎ করে রাত্রিবেলা কাজ থেকে আরম্ভ হলো, রাত 2টার সময়, সেই থেকে টুকটাক করে এরকমটা হয়। আচ্ছা, আপনি একবার আমি এই সঙ্গে আপনার থাকুন। বয়স কত? আমার বয়স 64 বছর। হ্যাঁ, তো আপনার অবশ্যই সঙ্গে থাকুন। আপনি শুনুন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের অবশ্যই উচিত প্রপার ম্যানেজমেন্ট, ফুড ম্যানেজমেন্ট, যেটা আমি একটু আগেই বলছিলাম। ওনার কিন্তু গ্যাসের সমস্যা, তাহলে ওনাকে কি শুধু আমি একটা অ্যান্টাসিড দিয়ে দিলে কাজ হয়ে যাবে? হবে না। তার কারণটা ওই জায়গাতেই লুকিয়ে আছে, গাট মাইক্রোবিওমেই লুকিয়ে আছে। অনেক ব্যাকটেরিয়া আছে যেটা কিনা অ্যান্টাসিড দ্বারা রেজিস্ট্যান্ট হচ্ছে না, মরছে না। তো এর ক্ষেত্রে কি করা উচিত? এর ক্ষেত্রে ওই যে বললাম প্রপার ট্রিটমেন্টটা দিতে হবে, এবং আমার কিছু রিসার্চ মেডিসিনস আছে, সেই রিসার্চ মেডিসিনস যেগুলো আমি এর আগেও বলেছি যে এগুলো সাইড এফেক্ট লেস, এবং সেই জিনিসগুলো দিয়ে টার্গেটেড ট্রিটমেন্ট করলে অবশ্যই এখান থেকে রিলিজ হওয়া সম্ভব। ওকে। কারণ আমি যদি টার্গেট করে নিই যে ওইখানেই সমস্যা, এটাকে বোঝবার জন্য অবশ্যই কিছু টেস্ট কনফার্মেশন যখন দেবে যে হ্যাঁ ওই জায়গাতে সমস্যা হচ্ছে, দেন ইউ শুড ফায়ার অন দ্যাট পার্টিকুলার এরিয়া। তাহলে এনাদের মতো বয়স্ক মানুষ যারা, এমন কিছু বয়স না, 64 বছর, এবং আমি ওনাকে বলতে পারি এইভাবে ওনার জীবনীশক্তিও ধীরে ধীরে কম হচ্ছে, কিন্তু এরকম ভাবে ভাববেন না। আমরা পানিনি হেলথ কেয়ার সবসময় আপনাদের সেবায় রয়েছি। ব্যাস। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি হলদিয়া থেকে বলছি। হ্যাঁ আমার এজ 66। হ্যাঁ। আমার ওই কোলেস্টেরলটা 194, আর এলডিএলটা 116, আর ট্রাইগ্লিসারিড 120। তো এলডিএলটাকে কমাবো বা কোলেস্টেরলটাকে কন্ট্রোলে রাখবো কিভাবে? দেখুন, সব কিছুই সম্ভব। এলডিএল কমানো কঠিন, এখনো পর্যন্ত আপনারা যে ধরনের ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে গেছেন সেই ম্যানেজমেন্টের রেসপেক্টে আপনার এটা মনে হচ্ছে, কিন্তু প্রপার যদি সাইন্টিফিক্যালি আরো টেকনিক্যালি ম্যানেজ করা যায়, এলডিএল কমানো কোনো বড় কথা নয়। তো এলডিএল হচ্ছে কি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এর জায়গায় কমানোর দরকার নেই, এখানে এইচডিএল বাড়িয়ে দিতে হবে। এইচডিএল বাড়িয়ে দিলে এইচডিএল এলডিএল কে কমিয়ে দেবে। ইটস সিম্পল অ্যাজ দ্যাট। আমি কেন এলডিএল কে কমাতে যাব? আমি এইচডিএল কে বাড়িয়ে দেবো, যে কিনা এলডিএল কে কমায়। তো ইনি কি করবেন আপাতত? এনাদেরকে আমি বললাম তো প্রপার একটা ট্রিটমেন্ট দরকার। উনি অবশ্যই যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিক। হ্যাঁ, আই উইল টেক দ্যাট ম্যাটার উইথ মানে সিরিয়াসলি, এবং আমি এটুকু ওনাকে বলতে পারি, দিস ইজ নট আ বিগ প্রবলেম। আপনি যা যা রেকর্ড বললেন, ইটস ভেরি সিম্পল, নট টু হেভি, এবং এখান থেকে বিরাট কিছু হয়ে যাবে, বিরাট খারাপ অবস্থা, এরকম ভাববেন না।
বরঞ্চ প্রপার ম্যানেজমেন্টের দরকার আছে। প্রপার ম্যানেজমেন্ট করলে এটা কিন্তু সলভ করা ম্যাটার অফ টাইম। ম্যাটার অফ টাইম। হ্যালো, এবং অবশ্যই পেশেন্ট কিছু কিছু জায়গায় সিরিয়াস থাকতে হয়। হ্যাঁ, হ্যালো, না নেই উনি। পেশেন্টকে অবশ্যই কিছু কিছু জায়গায় সিরিয়াস থাকতে হয়। যে অনেক পেশেন্ট ভাবেন কি আমি ডাক্তারবাবুর কাছে এসছি মানে আমি তো ঠিক হয়ে গেলাম। আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে, মানে ডাক্তারবাবু আপনার তো রিসার্চ মেডিসিন, কোনো অসুবিধা নেই, আমি দিব্যি ঠিক হয়ে যাব। হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস। ডেফিনেটলি আমার মেডিসিনগুলো বা আমার সাপ্লিমেন্টগুলো সবই থেরাপিউটিক্স এবং ইট ইজ ওয়েল জিএলপি টেস্টেড এবং সিডিএসসিও অ্যাপ্রুভ, সব কিছুই ঠিক আছে। কিন্তু তারপর অ্যানিম্যাল ট্রায়াল, হিউম্যান ট্রায়াল সব কিছু, কিন্তু আপনি যদি একটা প্রোটোকল ধরে না চলেন হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। তাহলে তো সব জায়গাটাই গন্ডগোল হয়ে যাবে। একদিক দিয়ে ও কমাচ্ছে, আপনি আর দিক দিয়ে বাড়িয়ে যাচ্ছেন, তার মানে এটা কি ব্যালেন্স হয়ে যাচ্ছে? তো আপনি রেজাল্টটা দেখতে পাবেন না। রেজাল্ট দেখতে গেলে অবশ্যই আপনাকে একটা প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হবে, যে প্রোটোকলটা সাস্টেনেবল প্রোটোকল, যে প্রোটোকলটা সাস্টেনেবল মানে যেটা আপনি সাস্টেন করতে পারবেন। এমন নয় যে একটা এমন প্রোটোকল খেতে না দেওয়া বা এরকম করা, এরকম নয়। ইন জেনারেল ওয়াইজ কিছু রেস্ট্রিক্টেড ডায়েট থাকলো, কিছু থাকলো, হ্যাঁ, এবং সেখানে ওই প্রত্যেক দিন দৌড় করানো বা এইসব বয়স্ক লোকেদের এই সম্ভব না। ক্ষেত্রগুলোতে এই লিভারের ব্যাপারে যেটা শুনেছি যে জল খাওয়া, হ্যাঁ, এইখানে আমি আরেকটা কথা বলতে যাচ্ছিলাম যে জল, অবশ্যই জলটা বেশি খেতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে যাদের যাদের লিভারের সমস্যা, এখানে আমি প্রত্যেককে বলবো, আমি এর আগেও বলেছিলাম জলটা কি জল খেতে হবে এবং জলটা কিভাবে বানাতে হবে, অ্যালকালাইন ওয়াটার কিভাবে বানাতে হবে সেটা আমি বলেছিলাম। এবং সেই জিনিসটা আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে বলবো আরেকবার রিকল করে নেবেন। হ্যাঁ, কারণ একই জিনিস বারবার বললে সময় নষ্ট হবে। তো অ্যালকালাইন ওয়াটার যদি খান তো অটোমেটিক্যালি ব্লাড পিএইচটা হাই হবে। ব্লাড পিএইচ হাই হতে হতে যদি 7.5-এর কাছাকাছি চলে আসে, অটোমেটিক্যালি দেখবেন গ্যাসের যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে যাবে। বাহ। আর এই যে আমি আপনাকে বললাম না যে রসুন খেতে, এর পিছনে একটা সায়েন্স আছে। হ্যাঁ, রসুনের মধ্যে পাওয়া যায় অ্যালিসিন বলে একটা কম্পাউন্ড। এই অ্যালিসিন কম্পাউন্ডটা এমনই কম্পাউন্ড যে কিনা লিভারকে ডিটক্স করতে প্রচন্ড রকমভাবে হেল্প করে। লিভারের মধ্যে যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডগুলো লিভারকে ড্যামেজ করে রাখে, যেগুলো মনে করুন হেভি মেটালস আছে কিছু, হ্যাঁ, কিছু অ্যাসিডস আছে, ঠিক আছে, কিছু ফ্যাটস আছে, এগুলোকে ডিটক্স করতে, এগুলোকে নামাতে গেলে, এই যে বললাম মধুটা খেতে, মধুটা কি করে লিভারের ওই ফ্যাটটাকে গলাতে সাহায্য করে। এবং মধুর মধ্যে অদ্ভুত একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে, রাইট? ঠিক আছে। তো এগুলো সায়েন্টিফিক্যালি বলতে গেলে তো একটা পুরো মানে সেকশন চলে যাবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, আমার বিশেষের 55 বছর বয়স, বুঝলেন? আচ্ছা। তো ওর হাঁটু ব্যথা, দুটো হাঁটুই, বাঁ হাঁটুটা বেশি ব্যথা। এক্স রে করেছি, এক্স রেতে বলছে হাড় ছিঁড়ছে, অস্টিওআর্থ্রাইটিস ডায়াগনোস হচ্ছে, কিন্তু ব্যথা তো কমছে না। বিশেষের 55 বছর বয়স, ভিটামিন ডি একটু কম আছে, সামান্য 2-3 পয়েন্ট কম আছে। তো কি করা যায়, কি করলে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে? সঙ্গে থাকুন। আমি একটা সোজা কথা বলি, মানে আমি মানে একদম ডাইরেক্টই বলছি, ওনার যে ব্যথাটা আছে সেটা আমার কাছে যদি উনি আসেন, চেম্বারে আসেন, তো এটা একটা সেটিং আমি যদি দিই তাহলে ওই ব্যথাটা 80% কমে যাবে। যে লেভেলের ব্যথা থাক না কেন 80% কমে যাবে। মানে যখন চেম্বার থেকে বেরোবেন উনি 80% ব্যথা কম নিয়ে বেরোবেন। আর বাকি যে 20% যে জায়গাটায় মেন সমস্যা, যেখানে ওনার যে গ্যাপটা তৈরি হয়েছে, অনেকের বিভিন্ন এক্সরে দেখলে আমরা বোঝা যায়। একদিন তো এটা নিয়ে আলোচনা করি যে সাইনোভিয়াল ফ্লুইড, একদমই তাই, ঠিক আছে। সেই দিকে এমন একটা সাপ্লিমেন্ট থাকবে আমার, যেটা কিনা ওই ফ্লুইডটাকে ধীরে ধীরে বাড়াবে, তার সাথে রেসপেক্টিভ ডায়েট যেটা ধীরে ধীরে বাড়াবে, এবং ব্যথাটাকে কম করার জন্য একটা পেইন ম্যানেজমেন্ট, সেটা সাপোর্টিভ একটা পেইন ম্যানেজমেন্ট থাকবে। তাহলে কি হচ্ছে, ব্যথাটার ব্যথা থাকলো না। আমি দেখে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটা জিজ্ঞেস করছি একটুখানি, যে আমি বলছি যে প্রস্তাব করার সময় একেবারে সামনের পোর্শনটা সামান্য একটু জ্বালা করা, এটা কি স্বাভাবিক? হ্যাঁ, সামনের পোর্শনটা একটু জ্বালা করা অস্বাভাবিক না, কারণটা শুনে নিন। কি বলছেন? হ্যাঁ, মানে ইউরিন। আর আরেকটা কথা বলছি, হ্যাঁ। যে প্রস্টেট বৃদ্ধির জন্য আমি প্রস্টেটের ব্যাপারে প্রবলেম আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। একটু সামনের একটু দিকে না, প্রস্টেটের প্রবলেম রয়েছে, খুব ঘাবড়ে গেছে, না, না। পেচ্ছাপ করতে গেলে একটু সামনেটা জ্বালা জ্বালা করে। শুনুন, এক্ষেত্রে আমি একটাই কথা বলি, যে আপনি এটা ভাববেন না যে
প্রস্রাব করতে গিয়ে যদি প্রথম দিকে জ্বালা হয় বা সামান্য একটু জ্বালা হয়, তার জন্য আপনি মরে যাবেন। হ্যাঁ, তবে এটা ইন্ডিকেশন হতে পারে। কি ইন্ডিকেশন হতে পারে? আপনার পিএসএ ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ আপনার প্রোস্টেট গ্ল্যান্ড দুর্বল হচ্ছে। এটা ইন্ডিকেশন, প্রাইমারি ইন্ডিকেশন। শরীর আপনাকে ইন্ডিকেশন দেবে, আপনি সেই ইন্ডিকেশন অনুযায়ী যদি কাজ না করেন বা তার যদি প্রোটেকশন না নেন, তাহলে কিন্তু মুশকিল। এবার এই যে প্রস্রাবে জ্বালাটা হচ্ছে, এটা 3-4টে কারণে হতে পারে। ব্যাকটেরিয়াল থ্রেটসের কারণে হতে পারে। এই জায়গাটাকে একটা ইউরিন কালচার করে দেখতে হবে যে কোনো ব্যাকটেরিয়াল থ্রেটসের কারণে ওটা হচ্ছে কিনা। আচ্ছা। যদি সেটা ব্যাকটেরিয়াল থ্রেটসের কারণে হয়, তাহলে সেই ব্যাকটেরিয়াকে নিউট্রালাইজ করে দিলেই ঝামেলা মিটে গেল। না, প্রস্টেটের প্রবলেম আছে তো বলছি। এইবার যদি প্রস্টেটের প্রবলেম থাকে, প্রস্টেটের প্রবলেম ধরুন 60 প্লাসে প্রায় জেনারেল থাকে, 50% লোকেরই হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখা যেতে পারে যে ওনার প্রস্টেটের প্রবলেমটা কি লেভেলের রয়েছে, এবং তাকে যদি প্রপার নিউট্রিশন দেওয়া যায়, মানে প্রস্টেট প্রবলেমটা কেন এবার করছে। ইনি থাকেন বহু দূরে, যদি একটু টিপস দিয়ে দেন। এনাদেরকে ডাইরেক্ট এনারা আমাকে অনলাইনেও পাবেন তো, মানে আমি ওনাকে প্রত্যেককে যদি একটা টেম্পোরারি টিপস দিয়ে দেন। টেম্পোরারি টিপসে এভাবে দেওয়া যায় না, কারণ এর জন্য ব্যক্তিগত আলাদা ধরনের ওষুধ আছে, যে ওষুধগুলো না খেলে ওনার এই ধরনের প্রবলেমগুলো রিডিউস হবে না, মানে ধীরে ধীরে রিডিউস হবে না। এক্ষেত্রে ওনার রিপোর্ট নিয়ে ওনারা যদি আমাকে অনলাইনেও দেখাতে চান, অনলাইনে হতে পারে। হ্যাঁ, অনলাইনে দেখাতে পারেন। অনলাইনে দেখাতে পারেন। আপনারা আমাকে ওই নাম্বারে ফোন করে বলবেন অনলাইনে বুকিং করতে, এবং আপনাদের যে ওষুধ সেটা কুরিয়ার করে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া যাবে। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনে। এবার আমি এই চট করে, কারণ সময়টা প্রায় শেষ হয়ে আসছে, পানিনি কোথায় কবে কিভাবে আপনাকে পাওয়া যাবে যদি বলেন, তারপরে তো অনলাইনটা রইলই। হ্যাঁ, পানিনিতে আমাকে দেখুন, কলকাতায় এখন তো আমি একটুখানি বাইরে যাচ্ছি, তো এই সময় আমি বাইরের চেম্বারগুলোতে একটু ভিজিট করব, তো এই জন্য আমি পানিনিতে 5 তারিখের পর অ্যাভেলেবেল থাকবো। 5 তারিখের পরই আমার অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এটা গেল মানে যেটা আমার এয়ারপোর্ট রিলেটেড, মানে এয়ারপোর্টের থেকে নিউ ব্যারাকপুরের চেম্বারে আমি অ্যাভেলেবেল থাকবো, কিন্তু ওই বাই অ্যাপয়েন্টমেন্ট, নইলে আমি তো দেখতে পারি না অ্যাপয়েন্টমেন্ট, কারণ আমার একটু সময় লাগে একটা পেশেন্টকে দেখতে, অনেক কিছু শুনতে হয়, যে কারণে আমি 12টা থেকে 14টার বেশি পেশেন্ট আমি নিই না, এবং যে কটা নিই সে কটা সব অ্যাপয়েন্টমেন্ট করা থাকে, ফিক্স করা থাকে, তবেই আমি সেই পেশেন্টকে নিই, এবং দুম করে চলে এলে আমি দেখতে পারবো না। এবং তাদের জন্য প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, বসতেও হবে না, একদম সুন্দর করে চলে আসতে পারবেন। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কি, আমি দিল্লিতে যখন দেখি, দিল্লিতেও আপনি দেখাতে পারেন, কিন্তু দিল্লির যারা দর্শকরা দেখছেন তারা আমাকে দিল্লির সিআর পার্কে পাবেন। সিআর পার্কে পাবেন হচ্ছে কি, ওটাও আমাদের ওই ফোন নাম্বারে ফোন করলেই বুঝে যাবেন যে আমি কবে দিল্লিতে অ্যাভেলেবেল থাকছি। এরপরে হচ্ছে কি মুম্বাইতে আমি মেরিন ড্রাইভেও বসছি। সেই মেরিন ড্রাইভের ঠিকানাগুলো, এগুলো সবই তো আর এই ছোট্ট প্রোগ্রামের মধ্যে সব বলা যায় না, তো যার ফলে ওইগুলো ফোন করলে আপনারা পেয়ে যাবেন যে আমি কোথায় কোন দিন বসছি। অ্যাকর্ডিং টু দ্যাট, তার ঠিক 7 দিন আগে বা 10 দিন আগে যদি আপনি অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে রাখেন, রেজিস্ট্রেশনটা করে রাখেন, রেজিস্ট্রেশনটা করা থাকলে, একটা বুকিং আপনার করা থাকলে, আমরাও আমাদের যারা থাকে ম্যানেজমেন্টে তারা বুঝে যাবে যে হ্যাঁ অমুক দিন, এবং আপনাকে যে টাইমটা দেবে সেই টাইমটা ধরেই আসবেন, লেট করবেন না, কারণ আমার কাছে প্রত্যেকটা পেশেন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সেবা মানে আমার কাছে কিন্তু সেবাই। যার ফলে আপনি দেরি করে এলেন, ওটা করলে কিন্তু চলবে না। আপনারা হতেই পারেন একজন বিখ্যাত লোক, সেটাও আপনি বলবেন, আপনাদের রেসপেক্টটা সেই ক্ষেত্রে আমরা টাইম দেখে দেব। তারা হয়তো ব্যস্ততম লোকও হতে পারেন, হ্যাঁ, কিন্তু তাদের জন্য যে টাইমটা দেবো তাদেরই কথা শুনে। ব্যস্ত তো তখনই হবেন যখন সুস্থ থাকবেন, একদমই তাই। হ্যাঁ, তো যে কারণে সুস্থ যদি না থাকেন ব্যস্ত হবেন কি করে? যাই হোক, একেবারেই আজকে আর সময় নেই, আমরা সামনে শনিবার আবার আসবো একদম, এবং আমাদের এই অনুষ্ঠান নিয়মিতভাবে চলবে। আমরা চাইছি আপনারা সুস্থ থাকুন, যে কোনো রোগ ঘাবড়াবেন না, এবং কিন্তু প্রতিষেধক ওনার কাছে আছে। হ্যাঁ, এবং ডায়াবেটিস ফ্রি, ডিজিজ ফ্রি ইন্ডিয়া আমার হচ্ছে গিয়ে স্বপ্ন। সেই স্বপ্ন যদি স্যার, আর আজকে টাইম নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। নমস্কার।